বন্ধু স্বাগতম। স্মৃতির অতল গহ্বরে বিস্তৃত প্রায় এক কীর্তিমান বাঙালি, যাকে আমরা বেমালুম ভুলে গেলেও জাপান ও তার নাগরিকরা প্রজন্মের পর প্রজন্ম তাকে মনে রেখেছে। স্বাধীন, সার্বভৌম এবং সভ্য বিনয়ী জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়া আজকের জাপান, যাকে দেবতা জ্ঞানে পূজা করে, তিনি একজন বাঙালি। তিনি রাধা বিনোদ পাল, জাস্টিস রাধা বিনোদ পাল। তিনি ফার্স্ট ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দূরপ্রাচ্যের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংগঠিত জাপানি যুদ্ধ অপরাধের টোকিও ট্রায়ালে নিযুক্ত 11 জন বিচারকের একজন ছিলেন। ট্রাইব্যুনালের সকল বিচারকের মধ্যে তিনি একমাত্র ছিলেন যিনি জাপানের পক্ষে একটি ভিন্ন মতের রায় দাখিল করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে সমস্ত আসামিই দোষী নয়। জাপানে জাস্টিস রাধা বিনোদ পালের আবক্ষ স্মৃতিস্তম্ভ রয়েছে এবং জাপানিজরা তাকে দেবতার মতো সম্মান করে। আসলে কি ঘটেছিল, আসুন সেটাই জানার চেষ্টা করি। We are being asked whether or not these leaders conspired to plan and wage aggressive war. We are also follows from the fact that war is legal. On what legal ground? Cannot follow the Tokyo Charter. You should return to Calcutta. বিনোদ পাল 1886 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অর্থাৎ বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানার সলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1903 সালে প্রবেশিকা পরীক্ষায় এবং 1905 সালে রাজশাহী কলেজ থেকে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। রাধা বিনোদ পাল কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে 1907 সালে গণিতে অনার্স এবং 1908 সালে মাস্টার্স পাশ করেন। 1911 সালে BL ডিগ্রি নেওয়ার আগে পাল ভারতের এলাহাবাদ অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে কেরানি হিসেবে কাজ করতেন। জাস্টিস পাল পরে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে গণিতের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ময়মনসিংহ বারে আইন চর্চাও শুরু করেন। ময়মনসিংহে থাকাকালীন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1920 সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে LLM ডিগ্রি অর্জনের মাধ্যমে তার আইনগত যোগ্যতাকে আরও প্রসারিত করেন। এরপর জাস্টিস পাল হাইকোর্টে আইনি পেশা গড়ার জন্য কলকাতা চলে আসেন। তিনি প্রেসিডেন্সি কলেজ কলকাতা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত এবং সাংবিধানিক আইনে অধিকতর অধ্যয়ন করেন। রাধা বিনোদ পাল ইন্টারন্যাশনাল একাডেমি অফ কম্পারেটিভ ল এর যুগ্ম সভাপতি এবং 1937 সালে ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশনের সদস্য হন। আইনি পণ্ডিত হিসাবে তার উচ্চ ভাবমূর্তি তাকে 1941 সালে ভারত সরকারের আইন উপদেষ্টা বা লিগাল অ্যাডভাইজার মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত করে। এরপরেই জাস্টিস পাল কলকাতা হাইকোর্টের একজন বিচারক নিযুক্ত হন এবং 1953 সালের জুলাই পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। 1944 সালের মার্চ মাসে জাস্টিস পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। তিনি 1946 সালে সক্রিয় কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন এবং নিজ গ্রামের বাড়ি সলিমপুরে ফিরে আসেন এবং সেই সাথে অবসর জীবন যাপন শুরু করেন। কিন্তু একটি ঘটনা তাকে তার জীবনের এক অকল্পনীয় অধ্যায়ে নিয়ে যায়। তার গ্রামের বাড়িতে থাকার সময় বিচারপতি রাধা বিনোদ পাল 1946 সালের এপ্রিলে সুদূর প্রাচ্যের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের একজন বিচারক হিসেবে যোগদানের জন্য একটি আমন্ত্রণ পত্র পান এবং তিনি ট্রাইব্যুনালের অন্যতম বিচারক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার ভিন্নমতপূর্ণ রায় যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের অর্থাৎ মিত্র শক্তির কাছে প্রশংসনীয় না হলেও এশিয়ার বিজিত অধীনস্থ দেশগুলোর কাছে অর্থাৎ জাপানি জাতির কাছে তাকে বীরের জনপ্রিয়তা এনে দেয়। অন্যান্য 10টি দেশের বিচারকদের সাথে আলোচনায় জাস্টিস পাল প্রসিকিউশনের ষড়যন্ত্রের আইনি ধারণা অর্থাৎ জাপানি কর্মকর্তাদের যুদ্ধের সিদ্ধান্ত পূর্ব প্রেক্ষাপটে প্রসিকিউশনের ব্যবহার এবং গৃহীত সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত সমালোচনা করেছিলেন। তিনি এও দৃঢ়ভাবে বলেছিলেন যে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত যুদ্ধের পূর্বাপর প্রেক্ষাপটকে আমলে নিয়ে প্রয়োগ করা উচিত, আর তা না হলে দ্য নিউ কনসেপ্ট অফ ক্লাস এ ওয়ার ক্রাইমস এর ধারণা আক্রমণাত্মক এবং মানবতার বিরুদ্ধে অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তাই পাল এ শ্রেণীর যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামিদের ক্ষেত্রে ট্রাইব্যুনালের অপরাধের রায় থেকে ভিন্নমত পোষণ করেন। তার যুক্তি নেদারল্যান্ডস এবং ফ্রান্সের প্রতিনিধিত্বকারী বিচারকদেরও প্রভাবিত করেছিল এবং এই 3 জন বিচারকই একই সাথে ভিন্নমত পোষণ করেছিলেন। যাই হোক, ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে সমস্ত রায় এবং সাজা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ দ্বারা নির্ধারিত হয়েছিল। যখন টোকিও ট্রায়ালে প্রসিকিউশন অপ্রতিরোধ জাপানি সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের দখলকৃত কিছু অঞ্চলের বেসামরিক জনগণের বিরুদ্ধে এবং যুদ্ধবন্দীদের বিরুদ্ধেও নৃশংসতা চালিয়েছিল বলে অভিযোগ আনল,
তখন জাস্টিস পাল এই রায়ের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে তিনি মনে করেন যে ট্রাইব্যুনালের বৈধতা সন্দেহজনক এবং প্রশ্নবিদ্ধ, কারণ মিত্রবাহিনীর দ্বারা গঠিত ট্রাইব্যুনাল প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এবং প্রতিশোধের চেতনা কখনো নিরপেক্ষ ন্যায় বিচার বা রায় দেওয়ার জন্য অন্তর্নিহিত মানদণ্ড হতে পারে না। এবং তিনি বলেন, আমি মনে করি যে অভিযুক্তদের প্রত্যেককেই অবশ্যই অভিযুক্তের প্রতিটি অভিযোগের জন্য দোষী সাব্যস্ত করা উচিত নয় এবং সেই সমস্ত অভিযোগ থেকে খালাস দেওয়া উচিত। জাস্টিস পাল কখনোই বিচারিক যুক্তি উপস্থাপন করতে চাননি যে দোষী না হওয়ার সাজা সঠিক হবে কিনা। যাই হোক, তিনি যুক্তি দিয়েছিলেন যে জাপান কর্তৃক পার্ল হারবারে আক্রমণের প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট স্পষ্টভাবে জাপানের সাথে যুদ্ধে উস্কানি দিয়েছিল এবং আশা করেছিল জাপান তাদের ফাঁদে পা দেবে, এবং তাই হয়েছিল। তিনি আরও যুক্তি দিয়েছিলেন যে এমনকি সমসাময়িক সময়ে আমেরিকার উস্কানিতে বর্তমান যুদ্ধের জন্য অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য মোনাকো প্রিন্সিপালিটি, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাউচি সহ অন্যান্য জাতিগোষ্ঠীও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে প্রস্তুত ছিল, অথচ শুধু অভিযুক্ত করা হচ্ছে জাপানকে। তিনি দ্ব্যর্থহীনভাবে আরও উল্লেখ করেছিলেন যে আইনের প্রশ্নগুলি একটি বুদ্ধিবৃত্তিক বিষয়, যা কোয়ারেন্টাইন এলাকা বা চোখের আড়ালে সিদ্ধান্ত নেওয়া হয় না, বরং সেখানে আইনি মতবাদ এবং বিবাদের স্থানীয় ইতিহাস পূর্বাপর বিশ্লেষণ করা হয়। অথচ এখানে লিগ্যাল ডক্ট্রিন অফ লকে জোরপূর্বক বাদ দেয়া হয়েছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হলে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে বিবাদ সৃষ্টির উৎস এবং তার অন্যান্য সার্কামস্ট্যান্সের সম্পর্কে আমরা অজ্ঞ থাকতে পারি না। তার একক ভিন্ন মতের মধ্যে বিচারক পাল এই বিচারকে সেম এমপ্লয়মেন্ট অব লিগ্যাল প্রসেস ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ এ থার্স্ট ফর রিভেঞ্জ, অর্থাৎ প্রতিশোধের তৃষ্ণা মেটানোর জন্য আইনি প্রক্রিয়ার ছলনামূলক ট্রায়ালের মাধ্যমে মিত্র শক্তি তাদের নির্লজ্জ উদ্দেশ্য চরিতার্থ করেছে বলে উল্লেখ করেছিলেন। বিচারক পাল আরও উল্লেখ করেছিলেন যে আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি যে নানজিং গণহত্যা, ধর্ষণ সহ জাপানের বিরুদ্ধে আনিত যুদ্ধের নৃশংসতার বিবরণগুলি কিছু অতিরঞ্জিত সন্দেহ ছাড়া বিশ্ব গ্রহণ করতে পারে না। তদুপরি তিনি এও বিশ্বাস করতেন যে পাশ্চাত্য ঔপনিবেশিক মানসিকতাকে বাদ দেয়া এবং অপরাধের তালিকা হতে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটম বোমার ব্যবহার, সেই সাথে ট্রাইব্যুনালের বেঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত দেশগুলির বিচারকদের বাদ দেয়াকে ট্রাইব্যুনালের ব্যর্থতা নির্দেশ করে। এবং তিনি লিখেছিলেন যে টোকিও ট্রায়াল ছিল বিজয়ী শক্তির ন্যায় বিচারের একটি অনুশীলন মাত্র, কারণ মিত্ররা বেসামরিক লক্ষ্যবস্তুত কৌশলগত বোমা হামলার মতো কাজে জাপানিদের মতোই সমানভাবে দোষী হলেও ট্রাইব্যুনাল তা আমলে নেয়নি। জাপান সম্পর্কে তার ব্যক্তিগত মতামত নির্বিশেষে তিনি পরম সত্য ও ন্যায়ের প্রতি তার ভালোবাসাকে মূর্ত করার জন্য তার লার্নেড কলিগদের রায় থেকে ভিন্ন মত পোষণ করা উপযুক্ত বলে মনে করেন, এবং তিনি ট্রাইব্যুনালকে বলেন যে বিজয়ীদের তথা মিত্রশক্তির প্রতিশোধ নেওয়ার সুযোগ ব্যতীত অন্য কিছুই এই রায়ে পাওয়া যায় না। এরপরে টোকিও সান ফ্রান্সিসকো শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পরে এবং বিচারের রায় মেনে নেওয়ার পর 1952 সালে জাপানে আমেরিকান দখলদারিত্বের অবসান ঘটে এবং একই সাথে জাপানিজ আর্মি যুদ্ধ অপরাধের অভিযোগ থেকে নিষ্কৃতি পায়। আমেরিকান দখলদারিত্বের সমাপ্তি ও জাপানিজ আর্মির যুদ্ধ অপরাধের অভিযোগ থেকে নিষ্কৃতি ছিল জাস্টিস পালের 1235 পৃষ্ঠার ভিন্নমত প্রকাশের রায়, যা দেশপ্রেমিক জাপানিজরা বিচারক রাধা বিনোদ পালের নীতিগত রায় অবদান মনে রেখেছে এবং আজও জাপানে তা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। 1952 সালের অক্টোবরে জাপানের মহান মানবতাবাদী ইয়াসাবুরো শিমানাকোর আমন্ত্রণে পাল জাপান সফর করেন এবং জাপান জুড়ে বিভিন্ন সমাবেশে শান্তির উপরে বক্তৃতা দেন। জাপানের নিহন ইউনিভার্সিটি তাকে LLD উপাধিতে ভূষিত করেন। জাপানের সম্রাট তাকে প্রথম অর্ডার অব দ্য সিক্রেট ট্রেজারে ভূষিত করেন। জাস্টিস পাল জাপানি জাতীয়তাবাদীদের দ্বারা শ্রদ্ধেয় হন। জাস্টিস পালের মৃত্যুর পর জাপান সরকার তার একটি আবক্ষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন।